16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পেয়ে সবাইকে হঠাৎ ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একটা অত্যন্ত স্বনামধন্য কোর। আমি আগেই বলেছি, এই কোরে অনেক স্বনামধন্য অফিসার এই কোরে কমিশন লাভ করেছেন। বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। এখন নির্বাচনের রাস্তায় থেকে গেছে গাড়ি। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। অন্তর্বর্তী সরকারে থাকা বেশ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে এভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে বেশ কিছুদিন ধরেই। কোন বড় হুজুরকে যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়, কোন শেখুল হাদিস, কোন আল্লামাতুল কমকাম, কোন হাকিমুন নফসকে যদি আজকে স্বরাষ্ট্র পদে বসাতে হয়, ওনাকে মদের লাইসেন্স ইস্যু করতে হবে। দশক 16 বছর পর ক্ষমতায় হাতে পেয়ে অনেকটাই খুশি সেনা কর্মকর্তারা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু কঠোরভাবে হুঁশিয়ারি করলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এটাও বলেছেন যে আওয়ামী লীগ যদি সাপের গর্তেও লুকিয়ে থাকে সেখান থেকে টেনে বের করে আনবে। এবং তার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো দর্শক, এই বিষয়ে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসি। বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারের ঠাঁই পেয়েছে। এখন নির্বাচনের রাস্তায় থেকে গেছে গাড়ি। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। অন্তর্বর্তী সরকারে থাকা বেশ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে এভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে বেশ কিছুদিন ধরেই। সরাসরি নাম উল্লেখ না করলেও আকারে ইঙ্গিতে এসব উপদেষ্টাদের অপসারণের দাবিও জানাচ্ছিলেন রাজনৈতিক নেতারা। তবে এবার আকারে ইঙ্গিতে নয়, ফেসবুকে পোস্ট দিয়ে আপত্তি ওঠা উপদেষ্টাদের নাম জানিয়ে দিলেন একজন উপদেষ্টা। প্রকাশ করে দিলেন কোন কোন উপদেষ্টা রয়েছেন রাজনৈতিক দলগুলোর বিরাগভাজনের তালিকায়। শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিস্ফোরক এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান। সেখানেই তিনি খোলাসা করে দেন কোন কোন উপদেষ্টার প্রতি অসন্তোষ আর ক্ষোভ রয়েছে রাজনৈতিক দলগুলোর। অবাক করা ব্যাপার হলো, সেই তালিকায় ছিল ফাউজুল কবির খানের নিজের নামও। ফেসবুক পোস্টে উপদেষ্টা ফাউজুল কবির খান লিখেন, প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও প্রশ্ন যেহেতু উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। পোস্টে ফাউজুল কবির খান বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠা বিভিন্ন উপদেষ্টার ছবিসহ কয়েকটি ফটোকার্ড ব্যবহার করেন, যেখানে দেখা যায় বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো উপদেষ্টাদের মধ্যে প্রথমে রয়েছে তার নিজের নাম, তারপর আছে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের নাম। তালিকার 3য় নম্বরে রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নাম, যারা সরকারি থেকে প্রশাসনে নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির। জামায়াতে ইসলামী বাংলাদেশের আপত্তির তালিকায়ও আছে 3 জন উপদেষ্টার নাম। এদের মধ্যে প্রথমে এসেছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের নাম। জামায়াতের আপত্তি থাকা 3য় জন হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দলটির অভিযোগ, এসব উপদেষ্টাদের সঙ্গে বৃহৎ একটি দলের সুসম্পর্ক থাকায় আগামী নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন কোন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বা প্রশাসনের ভাগবটোয়ারার সাথে জড়িত আছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজনের বিষয়ে আপত্তি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের তালিকায় প্রথমেই আছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম, যাকে উপদেষ্টা বানাতে সবচেয়ে বেশি অবদান ছিল এই এনসিপির নেতৃবৃন্দেরই। এনসিপির আপত্তি থাকা পরের উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র রয়েছেন দলটির আপত্তির তালিকায়। এছাড়া অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের নামও রয়েছে এনসিপির আপত্তির তালিকায়। By side
পোস্টে উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে তাদের পরবর্তী নির্বাচিত সরকারের কোনো পদে না থাকার বিষয়ে আইনি বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করেছেন ফজল কবির। উপদেষ্টা লিখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাবৃন্দ, বিশেষ সহকারীবৃন্দ, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি। তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না। এদিকে উপদেষ্টা ফজল কবির খানের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় রাজনৈতিক দলের আপত্তি থাকা এসব উপদেষ্টারা কি পদত্যাগ করবেন নাকি নিজেদের নিরপেক্ষ প্রমাণের চেষ্টা করে যাবেন সেটি এখন দেখার বিষয়। 16 বছর পর বাংলাদেশ সেনাবাহিনী ফিরে পেয়েছে সেই ক্ষমতা যা একসময় নির্বাচনী নিরাপত্তা ও সুষ্ঠু ভোট পরিচালনায় সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধনের মাধ্যমে সেনাবাহিনীকে পুনরায় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আর এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে নানা ব্যাখ্যা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেনানিবাসে অনুষ্ঠিত এক বিশেষ ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো দল বা সরকারের নয়, এটি বাংলাদেশের জনগণের বাহিনী। যদি কেউ নির্বাচনের নামে জাতির আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমরা চুপ থাকব না। তার এই বক্তব্যে উপস্থিত কর্মকর্তারা হাততালি দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সতর্ক বার্তা নয়, বরং ভবিষ্যতে নির্বাচনী প্রেক্ষাপটে সেনাবাহিনীর কঠোর ভূমিকার ইঙ্গিত। 2001 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার মর্যাদা দেওয়া হয়েছিল। তখন তারা পুলিশের মতোই বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারতেন নির্বাচনী অপরাধে জড়িত ব্যক্তিদের। তবে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই ক্ষমতা বাতিল করে দেয়। ফলে সেনাবাহিনী শুধু সহায়ক বাহিনী হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারবে শুধুমাত্র জুলাই সনদ যদি সঠিক মতো স্বাক্ষর হয়। এনসিপি বলছে জুলাই সনদ স্বাক্ষর কিছুতেই হয়নি, কেননা তারা সেখানে যায়নি, এমনকি অনেক কিছুই বাকি রয়েছে সেই জুলাই সনদে। সেজন্যই তারা সেই জুলাই স্বাক্ষরের সময় তারা যায়নি। দর্শক, এই জন্য কিন্তু নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে। এমনকি এনসিপি বলছে তাদের প্রতীক দিতে হবে শাপলা, কিন্তু নির্বাচন কমিশনার শাপলা প্রতীক দিতে চাচ্ছে না, সেজন্য কিন্তু নির্বাচন পিছাতে পারে। দর্শক, আপনারা জানেন কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাইজুল ইসলাম। তারপর আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছে সেনাবাহিনীর প্রতীক